মহাসড়কে দীর্ঘ যানজটে ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি। ফেরিঘাটে অতিরিক্ত চাপ, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। শেষ মুহূর্তেও পশুর হাটে ক্রেতা না পাওয়ার দাবি ব্যবসায়ীদের। দাম কমিয়েও বিক্রি হচ্ছে না পশু। খোলা জায়গায় নয়, স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে ঈদ জামাত হবে মসজিদে। আয়োজকদের সব প্রস্তুতি সম্পন্ন। করোনা ও উপসর্গ নিয়ে 16 জেলায় একদিনে 164 জনের মৃত্যু। ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। ঈদে ঘরমুখী মানুষের চাপ ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে পথে পথে দুর্ভোগে নাকাল হচ্ছেন যাত্রীরা। তারপরও শেষ মুহূর্তে বাড়ি ফিরতে মরিয়া অনেকে। এদিকে সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ পাটুরিয়া ও শিমুলিয়া সহ বিভিন্ন ফেরিঘাটে। গাজীপুরের টঙ্গী থেকে সোমবার বিকেল 4টায় কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন গার্মেন্টস কর্মী সেলিম। লক্ষ্য নববধূকে নিয়ে প্রথমবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা। কিন্তু মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত তিনি টাঙ্গাইলের এলেঙ্গা পার হতে পারেননি। তীব্র এই যানজটের জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। নাই কোনো সিগন্যাল, নাই কোনো ট্রাফিক, ঠিক আছে, মানুষের ভোগান্তির শেষ নেই। এখন পর্যন্ত কোনো কিছু খাওয়া হয় নাই। জ্যামের পর শেষ নেই, তারপরেও তো পুলিশ তো দেখি না, ট্রাফিক পুলিশ তো দেখাই যায় না প্রায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল শহরের বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত 25 কিলোমিটার এলাকায় উত্তর বঙ্গমুখী সড়কে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এই মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। আজকে ট্রাক বাস খুবই বেশি, বিধায় এই গাড়িগুলো সিঙ্গেল লাইনে, 4 লেন থেকে সিঙ্গেল লাইনে ঢোকার সময় ওইভাবে প্রেশারটা নিতে পারতেছে না। আমরা প্রত্যেকটা জায়গায় ফোর্স রাখছি। এবং মঙ্গলবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ ছিল গাজীপুরে। এতে গাজীপুরের টঙ্গী থেকে সালনা এবং শফিপুর থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পথে পথে দুর্ভোগে নাকাল যাত্রীরা। বৃষ্টি বাড়িয়েছে আরও ভোগান্তি। এদিকে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত এবং নবীনগর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্তও যানবাহনের দীর্ঘ সারি। চরম ভোগান্তিতে এ রুটের ঘরমুখো মানুষ। গাড়ি ছিল 10টায়, এখন 12টা বাজে যাইতেছে, তারপরে মনে করেন গাড়ি পাচ্ছি না গো। 500 টাকা করে টিকিট, আপনার হচ্ছে 1000 টাকা করে নিচ্ছে। মঙ্গলবার সকাল থেকে যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও যাত্রীদের। তবে লঞ্চ ও ফেরিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সামনে শুনছি লকডাউন, কঠোর লকডাউন হবে, পরে যাইতে পারবো না। এই জন্য ঈদ সবার সাথে ঈদ করার জন্য এখন যাইতেই হবে, যত কষ্ট হোক। যাত্রীর চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া এলাকায়। ফেরিঘাট এলাকায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদে ঘরমুখী যাত্রার আরো খবর জানাতে এবারে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সকাল থেকেই তো আমরা সড়ক মহাসড়কে যাত্রীর চাপ অনেক বেশি দেখেছি। সাভারে বা নবীনগরে এই মুহূর্তে আপনি যানবাহনের চাপ কেমন দেখছেন? দেখুন, আমি সকাল থেকে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান করছিলাম। সেই সকাল থেকেই কিন্তু এই সড়কটির সর্বশেষ তথ্য আমি দর্শকদের দিয়ে যাচ্ছিলাম। তো এই নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু এখন একদম স্বাভাবিক হয়ে এসেছে। এই সড়কটিতে কোনো যানবাহনের দীর্ঘ সারি নেই। আপনি হয়তো বা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দু একটি যানবাহন এই নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছে, সেগুলো কিন্তু একদম স্বাভাবিকভাবে যাচ্ছে। অর্থাৎ দুপুর 3টা নাগাদ এই সড়কটি দিয়ে যানবাহন চলাচল একদম স্বাভাবিক হয়ে আসে। এবং এর আগে আমি 2টার সংবাদে যেমনটি জানিয়েছিলাম যে ঢাকা-রিচা মহাসড়কের সাভার অংশ অনেকটা যানবাহন শূন্য হয়ে পড়েছিল। বর্তমানে ঢাকা-রিচা মহাসড়কের অবস্থাও কিন্তু একদম যানবাহন শূন্য রয়েছে। কিছু কিছু গাড়ি ঢাকা থেকে ছেড়ে যেসব গাড়ি আসছে সেসব কিন্তু একদম স্বাভাবিক গতিতে স্ব গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারছে। এবং আশুলিয়ার আরো একটি সড়ক রয়েছে, টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়ক। এই সড়কটিতেও আমরা দেখতে পেয়েছিলাম যে গতকাল রাত থেকে দীর্ঘ যানজটের তৈরি হয়েছিল। সেই সড়কটি দিয়েও কিন্তু যানবাহন চলাচল একদম
স্বাভাবিক হয়ে এসেছে। সব মিলিয়ে সাভারের যে সড়ক মহাসড়কগুলো রয়েছে এখন যানজট মুক্ত রয়েছে, যে কোনো যানবাহনগুলো স্বাভাবিক গতিতে স্ব গন্তব্যে যেতে পারছে কোনো রকমের বাধা বিপত্তি ছাড়াই। সহকর্মী রুবেল আহমেদ জানাচ্ছিলেন সাভার থেকে। এবারে ফেরিঘাটের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সকাল থেকে আমরা আপনার মাধ্যমে দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড়, এখন আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং এখনো কি ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হচ্ছে কিনা লঞ্চে? দেখুন, সকাল থেকে যে চিত্র আমরা দেখেছি এখনো কিন্তু তার ভিন্নতা নেই। আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ঘাটে বাড়ি ফেরা যে মানুষের উপচে পড়া ভিড় সেটি কিন্তু বেড়েই চলেছে। আগামীকালকে যে ঈদকে কেন্দ্র করে কিন্তু এইসব মানুষের যে উপস্থিতি আমরা অন্যান্য দিনগুলোতে থেমে থেমে যাত্রীদের চাপ দেখতে পেলেও আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে আপনার যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন বিকেল হতে চলেছে, এখনো পর্যন্ত কিন্তু একই ধারায় অব্যাহত আছে। এবং আমরা বিগত বেশ কয়েকদিনে ফেরিগুলোতে আপনার যাত্রীর চাপ কম দেখতে পেলেও লঞ্চগুলোতে যেমন যাত্রীর চাপ বেশি দেখেছি। তবে আজকে সকাল থেকে কিন্তু আমরা সব কয়টি ফেরিতে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীর পাশাপাশি যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নিয়ে এই ঘাট থেকে বাংলা বাজার উদ্দেশ্যে গেছে। তবে সেখানে কিন্তু যানবাহনের সংখ্যা ছিল খুবই কম এবং প্রতিটি ফেরিতেই কিন্তু যাত্রীরা গাদাগাদি করে এই ঘাট থেকে বাংলা বাজারের উদ্দেশ্যে যেতে আমরা দেখেছি। পাশাপাশি যে লঞ্চগুলোর কথা আপনি বলছিলেন সেই লঞ্চগুলোতে কিন্তু ধারণ ক্ষমতা 60% অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা থাকলেও সেখানে কিন্তু ধারণ ক্ষমতার 2 থেকে 3 গুণ বেশি যাত্রী নিয়ে এই ঘাট থেকে প্রতিটি লঞ্চ কিন্তু শিমুলিয়া থেকে বাংলা বাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজকে যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই ঘাটে 87টি লঞ্চ এবং 86টি এবং 17টি ফেরি দিয়ে কিন্তু যাত্রীর পাশাপাশি যানবাহন পার করা হয় এবং প্রতিটি লঞ্চে যাত্রীদের কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার কোনো চিত্রই কিন্তু আমরা দেখতে পাইনি। তবে ঘাট কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যাতে এসব যাত্রীরা নির্বিঘ্নে বাড়তে পারে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ছিল। তারপর অতিরিক্ত যাত্রী নেওয়ার ব্যাপারে যখন আমরা গণমাধ্যম কর্মীরা সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলি, এরপর কিন্তু নামমাত্র শুধুমাত্র একটি লঞ্চকে 2000 টাকা আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তবে সবকটি লঞ্চেই কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি যেমন মানা হয়নি, একই সাথে কিন্তু সরকারি যে বিধিনিষেধগুলো রয়েছে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া সেটিও কিন্তু আসলে মানার কোনো চিত্রই আমরা দেখতে পাইনি। পাশাপাশি ফেরিগুলোতে কিন্তু যাত্রী পারাপারের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে না পেরে কিন্তু ঘাট কর্তৃপক্ষ আজকে যানবাহনের পাশাপাশি ফেরিগুলোতে কিন্তু পর্যাপ্ত যাত্রী পারাপার করেছে। এতে কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা হয়নি, মানুষ অনেকটা জড়সড় হয়েই কিন্তু পার হয়েছে। এছাড়াও এখন কিন্তু ঘাটে যে পার্কিং এরিয়াটি রয়েছে এখানে কিন্তু ব্যক্তিগত এবং পণ্যবাহী মিলিয়ে বেশ কয়েক শতাধিক গাড়ি কিন্তু এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে এতে সব থেকে বেশি বিপাকে পড়েছে 4 দিন থেকে 5 দিনেরও বেশি সময় ধরে যে পণ্যবাহী গাড়িগুলো এই ঘাটে এসে পারাপারের অপেক্ষায় জড়ো হয়েছে সেই সব যানবাহনগুলো। এতে এক প্রকার ঈদে বাড়ি ফেরা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। পাশাপাশি আপনার পশুবাহী যে যানবাহনগুলো ছিল সেগুলো বিশেষ গুরুত্বের সাথে পারাপার হওয়ার কারণে সেই সব গাড়ির জটলা কিন্তু ঘাট এলাকায় কমেছে। তবে এখন পর্যন্ত ঘাটে কিন্তু যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা সেটি কিন্তু এখনো চোখে পড়ার মতো রয়েছে এবং মানুষের যে উপস্থিতি ফেরি এবং লঞ্চগুলোতে গাদাগাদি করে ফিরা এবং লঞ্চগুলোর যে ধারণ ক্ষমতা অতিরিক্ত যাত্রী নিয়ে এই ঘাট থেকে অর্থাৎ শিমুলিয়া থেকে বাংলা বাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেটি কিন্তু এখনো আসলে চলছে একই গতিতে সেটি বলা চলে। মুন্সিগঞ্জ থেকে শিমুলিয়া ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। এদিকে দুর্ভোগে পড়েছেন বগুড়া থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বাস সংকটে ঈদে বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন দূরপাল্লার বাসগুলো যানজটে আটকে থাকার কারণে বগুড়া থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সময় মতো বাসগুলো না এসে পৌঁছায় ঢাকাগামী যাত্রীরাও পড়েছেন বিপাকে, যে কারণে কোনো টিকিটও দেওয়া হচ্ছে না যাত্রীদের। এদিকে দুপুর থেকে ঢাকামুখী বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে বাড়ি যাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সারা দেশে বিভিন্ন পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচা কেনা। তবে করোনা মহামারীর কারণে এসব হাটে কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাচ্ছেন না ব্যবসায়ী ও খামারিরা। এছাড়া পশুর দাম কমিয়েও ক্রেতা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা।
লক্ষ্মীপুরের বিভিন্ন হাটে এবার পশু সরবরাহ অনেক বেশি, কিন্তু শেষ মুহূর্তেও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। এমনকি গত বছর বিক্রি না হওয়া অনেক পশুর দাম কমেছে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। এতে লোকসানের দুশ্চিন্তায় পড়েছেন তারা। ক্রেতাও নাই, পাশাপাশি আমাদের এক একটা গরুতে আপনার 20 থেকে 30 হাজার টাকা নাই। এই বছরে গরুর দাম সস্তা আছে, এতে আমরা খুশি। ভালো গরু আছে বাজারে। তবে পশুর হাটের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিক্রেতা বা ক্রেতা গরু বিক্রি করার পরে বা কেনার পরে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পশুর যোগান বেশি থাকায় মেহেরপুর ও নাটোরের হাটে কমে গেছে পশুর দাম। তারপরও পছন্দের পশু কিনতে দর কষাকষি চলছে ক্রেতা বিক্রেতার। অনেক গরু এসেছে কিন্তু তুলনামূলক ক্রেতা কম, যার কারণে দাম ওঠানামা করছে। একটা কাস্টমার আছে ৭৯,০০০ টাকা দাম বলছে, আমি ৮৫ চাইছি, এখনো বেচা কিনা হচ্ছে না। বরিশালে কোরবানির পশুর হাট বসেছে মহানগরীতে 7টি সহ জেলায় 38টি। তবে দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। কাস্টমার নাই, কাস্টমারে মনে করে খালি দাম কমবে, এই দাম কয় না কেউ। প্রত্যেক গরুতে প্রত্যেকেরই ২-৫ হাজার লস হইতে আছে। করোনা ভাইরাসের কারণে মানুষজন হাটে একটু কম আসতেছে এবং অনেকে বাসা বাড়িতে নিয়ে যে রাখবে এই রাখার রিস্কটা নিতে চায় না। সাতক্ষীরার ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে পশুর দাম কম হলেও নেই ক্রেতা, আর বেশি বিপাকে পড়েছেন বড় আকারের পশু নিয়ে। আমরা ১,১৫,০০০ টাকা চাচ্ছি, মানুষ আমাদের ১,১০,০০০ টাকা দিতে যাচ্ছে না। ছোট গরুর ক্ষেত্রে কিছুটা পেলেও বড় গরুর ক্ষেত্রে হয়ে যাচ্ছে সেটা আরো ৪-৫ হাজার টাকা কম। নওগাঁয় শহরের হাটে ক্রেতা সমাগম থাকলেও গ্রামাঞ্চলের হাট ক্রেতা শূন্য। পশুর দাম কমিয়েও তা বিক্রি না হওয়ায় হতাশ প্রান্তিক খামারিরা। এছাড়া নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, ফেনী, মৌলভীবাজার ও খাগড়াছড়ির হাট বাজারে পর্যাপ্ত পশু থাকলেও নেই কাঙ্ক্ষিত ক্রেতা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে এবারে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, শেষ দিনে এসে দেখা যাচ্ছে যে পশুর দাম অনেক কমে গেছে এবং দাম কমার পরেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের কি পরিস্থিতি, বেচাকেনা কেমন? আমরা এখন চট্টগ্রামের বিবিঘাট যে পশুর বাজার সেখানে আছি এবং আমাদের পেছনে ঠিক এইখান থেকে শুরু করে সামনে অন্তত আরো 1 বর্গ কিলোমিটার, অর্থাৎ এই আশেপাশে 1 বর্গ কিলোমিটার ধরে এই পশুর হাটটিতে পশু কেনা বেচা চলছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে পশুর তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম, যে কারণে এখানে যারা বিক্রেতারা আছেন, বিক্রি করতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু অনেকটা হতাশ। বিশেষ করে গরুর ব্যাপারীরা তারা বলছেন যে তারা তাদের ক্রয় মূল্যের চেয়ে 10 থেকে 15,000 টাকা কমেও তাদের পশু বিক্রি করতে পারছেন না এবং তারা বেশ বড় ধরনের একটি ক্ষতির মুখোমুখি হতে চলেছেন বলে তারা আন্দাজ করছেন। আরেকটি বিষয় হচ্ছে, এবার চট্টগ্রামে মূলত 8,09,000 পশুর চাহিদা রয়েছে। সেই প্রেক্ষাপটে চট্টগ্রামের ভেতরের যেই বিভিন্ন খামারিরা আছেন তাদের কাছ থেকেই 7 লাখের উপরে, 7.5 লাখের কাছাকাছি পশু উৎপাদিত হয়েছে, অর্থাৎ 57,000-এর মতো পশু, যেটি অন্যান্য জেলা থেকে অর্থাৎ বিশেষ করে উত্তরবঙ্গ থেকে এখানে নিয়ে এসে বিক্রির একটি বিষয় রয়েছে। কিন্তু সেই অনুযায়ী প্রাণী সম্পদ অধিদপ্তর বলছেন যে আরও অনেক পশু, চাহিদার চেয়ে বেশি পশু এখানে ব্যাপারীরা এনেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এ কারণেই আসলে এই পশুগুলো নিয়ে এখন ক্রেতা না থাকার ফলে বিক্রেতারা কিছুটা বিপাকে পড়েছেন। আরেকটি বিষয় রয়েছে যে এইবার প্রায় 1,54,000 পশু অনলাইন প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামে বিক্রি হয়েছে। এটি সারা দেশের মধ্যে জেলা হিসাবে সবচেয়ে বেশি। 1,54,000 পশু যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে, সেই সমস্ত ক্রেতারা কিন্তু এবার হাটে আসেননি, যে কারণে হাট থেকে এই যে 1.5 লাখের মতো পশু সেটি বেচা কম হয়েছে। এরও একটি প্রভাব এই মুহূর্তে পড়ছে বলে আমরা ধারণা করছি। আর এছাড়াও বিভিন্ন খামার এবং বিভিন্ন কৃষকের উঠান থেকে প্রায় 2,69,000-এর মতো পশু বিক্রি হয়েছে, সেটিও একটি প্রভাব তৈরি করতে পারে। যদিও সেখানকার খামারিদের অনেক পশু খামার থেকে কিনে নিয়ে এসে অনেকে এখানে বাজারে তুলেছেন, সেই জন্য আসলে সেখান থেকে মূল যারা কুরবানি দিচ্ছেন তারা ঠিক কি পরিমাণ পশু নিয়েছেন সেটি স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে চট্টগ্রামের বাজারে পর্যাপ্ত পশুর যোগান রয়েছে, সেই তুলনায় চাহিদা বা ক্রেতার সংখ্যা কম এবং এর ফলে মুখের হাসি প্রশস্ত হচ্ছে ক্রেতাদের।
সাথে সাথে কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে এখানে যারা গরুর ব্যাপারী আছেন বা বিক্রেতা আছেন তাদের কপালে। চট্টগ্রামের কোরবানির পশুর হাটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদুল আজহার নামাজ আদায় করছেন মুসল্লিরা। দিনাজপুর সদর সহ কয়েকটি জায়গায় সকালে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। সকাল 7টায় শহরের বাসুলিয়া পট্টির একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাতে অংশ নেয় 3 শতাধিক পরিবার। চাঁদপুরের অর্ধশত গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরের 11টি গ্রামেও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 1000-এর বেশি মুসল্লি জামাতে অংশ নেন। সাতক্ষীরার 7টি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর পশু কোরবানি দেন মুসল্লিরা। করোনার বিস্তার রোধে এবারও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত হবে খোলা জায়গার পরিবর্তে মসজিদে। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় এরই মধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। চট্টগ্রামে প্রথম ও প্রধান জামাত সকাল 7:30টায় হবে জামিয়াতুল ফালাহ মসজিদে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে নামাজের জন্য সিটি কর্পোরেশনের নির্ধারিত মসজিদগুলোকে প্রস্তুত করা হয়েছে। খুলনায় প্রথম জামাত হবে সকাল 8টায় টাউন জামে মসজিদে। এছাড়া নগরের 31 ওয়ার্ডের বিভিন্ন মসজিদে হবে ঈদ জামাত। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। ঈদের জামাত উন্মুক্ত স্থানে পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত করার জন্য আহ্বান জানিয়েছি, উৎসাহিত করছি সবাইকে, এবং যাতে বেশি লোক এক জামাতে জড়ো না হয় সেজন্য আমরা একাডেমিক জামাত করানোর জন্য নির্দেশনা প্রদান করেছি। রাজশাহীতে প্রধান জামাত সকাল 7:30টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। একই সময়ে মহানগর ঈদগাহ ময়দানে হবে আরেকটি জামাত। সিলেটে সকাল 8টায় হযরত শাহজালাল জামে মসজিদে হবে প্রধান জামাত। এছাড়া জেলায় প্রায় 5203টি মসজিদকে প্রস্তুত করা হয়েছে। নামাজ পড়াকালীন সময়ও আমরা স্বাস্থ্যবিধি মেনেই চলার চেষ্টা করব। এতেই নিজের জন্য এবং অন্যান্য মানুষদের জন্য, দেশের জন্য, সবার জন্যই কল্যাণ হবে। রংপুর নগরী ও জেলায় প্রায় 7000 মসজিদকে ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে। বরিশালে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 455টি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। বগুড়ায় প্রথম ঈদ জামাত হবে সকাল 7টায় নিউ মার্কেট বড় মসজিদে, এবং ময়মনসিংহে ঈদের প্রধান জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদে হবে সকাল 8টায়। তবে করোনা পরিস্থিতির কারণে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান দিনাজপুরের গোড়ের শহীদ এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও হবে না ঈদের জামাত। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের স্মৃতি বিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন অংশ রাতের আঁধারে ভেঙে ফেলছে দুর্বৃত্তরা। একই সঙ্গে চুরি হয়ে যাচ্ছে কেন্দ্রের মূল্যবান সম্পদ। এ ঘটনায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। তাদের দাবি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে ভবনটি সংরক্ষণ করা হোক। বিভিন্ন অংশ ভেঙে চুরি হয়েছে দরজা, জানালা, রড, ইট সহ বিভিন্ন সরঞ্জাম। এ ঘটনায় ক্ষুব্ধ পাবনার নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয়রা। এটা ভেঙে ফেলা হচ্ছে, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। এটা ঐতিহ্যময় স্থান, এটাকে ভালোভাবে সংরক্ষণ করে এটাকে কোনো জাদুঘর বা সংগ্রহশালা হিসেবে রাখতে পারলে এটা পাবনার জন্য একটা উন্নত বিষয় হতো। ঠাকুরের তৈরি করা জায়গাগুলিকে, স্মৃতির জায়গাগুলিকে, তার মধ্যে একটি হলো বিশ্ববিদ্যালয়। আমরা চাই এটি সংরক্ষিত হোক এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নিয়ে এটি সংরক্ষণ হোক এবং কোটি কোটি ভক্তদের জায়গা হোক। জেলা প্রশাসক বলছেন, বিজ্ঞান কেন্দ্রের ভবন সংরক্ষণে ব্যবস্থা নিতে মানসিক হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের পরিচালকের দাবি, জনবলের অভাবে ভবনের রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। আমার অ্যাভেলেবল লোক নাই, আমার যে লোকগুলো আছে সেই লোকগুলো আমার এই স্টোর, কারণ এই চারিদিকটা পকেট গেট, এই স্টোরগুলো এইগুলি পকেট গেটগুলো পাহারা দিতে আমার হিমশিম খাইতে হইতেছে। আমার নিরাপত্তার স্বার্থে আরো 25 জন আনসারের দরকার। আবেদন পেয়েছি আমরা, এটা হাসপাতালের কাছে আমরা পাঠিয়ে দেবো। এটা তো হাসপাতালের জায়গা, এটা ওনার ব্যবস্থা নেবে, ওনাদের বলছি আমরা। ঠাকুর অনুকূল চন্দ্রের স্মৃতি বিজড়িত বিশ্ববিজ্ঞান কেন্দ্র সহ অন্যান্য স্থাপনা সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফরিদপুরে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পাওয়া বাড়িগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্বপ্নের এই ঠিকানাকে কেন্দ্র করে
বিকশিত হচ্ছে সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতি। এবারের ঈদ তাই বাড়তি আনন্দ বাসিন্দাদের কাছে। একদিন যে মানুষগুলোর কোনো ঠিকানা ছিল না মাথা গোজার ঠাঁই। এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের পাকা ঘর পেয়ে তাদের পরিবারে আনন্দের বন্যা। আমার একটা ঘর বাড়ি ছিল না, এখন আমারে শেখ হাসিনা একটা ঘর দিয়েছে, তাইতে আমি আল্লাহ যদি বাঁচায় তাহলে এবার আমি এই জায়গায় ঈদ করবো। পরের জায়গায় থাকছি, এইবার ঈদে আমি নিজের জায়গায় আইছি, আনন্দ মতো ঈদ করতে পারবো। সদরপুরের শত স্বপ্ননীড় থেকে আলফাডাঙ্গার স্বপ্ননগর, জেলার ৯ উপজেলায় নির্মিত প্রতিটি ঘর যেন ভূমি ও গৃহহীন মানুষের কাছে নির্ভরতার স্থান। আল্লাহ দিলে আমি খুব শান্তিতে আছি। আগে সরকারি জায়গায় থাকতাম, এখন আল্লাহ দিলে আমার ক্ষমতা ছিল না, এই ঘর উঠেনি, আল্লাহ পাকা ঘর আমার মিলাই দিছে। আগে থাকতাম মামা শ্বশুরের বাড়ি, অনেক ভালো লাগে না, এখন নিজের বাড়ি আইছি, মনে করেন অনেকটাই ভালো লাগে। আলফাডাঙ্গার নতুন গ্রাম স্বপ্ননগরী, যেখানে তৈরি করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে হাটবাজার, যা অসহায় মানুষের মৌলিক অধিকার পূরণের পাশাপাশি পাল্টে দিবে জীবনমান। তারা জীবনে প্রথমবারের মতো তাদের নিজস্ব ঠিকানায়, নিজস্ব আলোয়, নিজস্ব নীড়ে তারা ঈদ উদযাপন করতে যাচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি ঘরগুলোকে সর্বোচ্চ মানসম্মত করে গড়ে তোলার জন্য, যাতে করে এগুলি মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে ফরিদপুরে ২ দফায় নির্মিত হয়েছে ৩০,৬০৭টি পাকা ঘর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজবাড়ীর পাংশায় বাসের সঙ্গে মাহেন্দ্র সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর মাহেন্দ্রপুর গ্রামের ইসমাইল শেখ, তার মেয়ে শিখা খাতুন এবং ছেলে আব্দুল মালেক। গতরাতে উপজেলার কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কলেজ মোড় এলাকায় দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাহেন্দ্রতে থাকা ৩ যাত্রী নিহত হন। এদিকে রংপুরের মিঠাপুকুরে নসিমুল উল্টে খাদে পড়ে মোকসেদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। সিলেটে উল্টো রথের মাধ্যমে আজ শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। তবে করোনার কারণে সাভার সহ দেশের বিভিন্ন এলাকায় বের করা হয়নি দেবরথ। সিলেটের বেশ কয়েকটি মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে রথ নির্মাণ, বিশেষ পূজা, আরতি এবং কীর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শান্তি কামনা হয়েছে যজ্ঞানুষ্ঠানে। প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয় তিথি থেকে শুরু হয় রথযাত্রা, আর নবম দিন উল্টো রথের মাধ্যমে শেষ হয় নান্দনিক এই উৎসব। প্রতি বছর সিলেটের সবচেয়ে বেশি রথযাত্রা অনুষ্ঠিত হলেও চলমান মহামারীতে 2 বছর ধরে বন্ধ রয়েছে সব ধরনের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মহাসড়কে দীর্ঘ যানজটে ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি, ফেরিঘাটে অতিরিক্ত চাপ, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। শেষ মুহূর্তেও পশুর হাটে ক্রেতা না পাওয়ার দাবি ব্যবসায়ীদের, দাম কমিয়েও বিক্রি হচ্ছে না পশু। খোলা জায়গায় নয়, স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে ঈদ জামাত হবে মসজিদে, সব প্রস্তুতি সম্পন্ন। করোনা ও উপসর্গ নিয়ে 16 জেলায় একদিনে আরও 164 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।